নমস্কার বন্ধুরা, অনেকেই তাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আমাকে পাঠান পোর্টফোলিও রিভিউ করে দেওয়ার জন্য। তাদের পোর্টফোলিও চেক করে আমি দেখেছি যে 90% ক্ষেত্রে কিন্তু পোর্টফোলিওর স্ট্রাকচারটা সঠিক নয়, এখানে অনেক ভুল আছে। আর যদি এই ভুলগুলো আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও থেকে সঠিক রিটার্ন আসবে না। আজকের ভিডিওতে এই রকম 6টা ভুলের কথা বলবো, যে ভুলগুলো আমি প্রায় প্রত্যেক পোর্টফোলিওতেই দেখেছি। আমি শিশির, NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। এই ভুলগুলো এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এটা দেখে নিন যে আপনার পোর্টফোলিওতেও ওই একই ভুলের পুনরাবৃত্তি হয়নি তো। প্রথম ভুল, অতীতের রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ড বাছা। 90% পোর্টফোলিওতে আমি এই ভুল দেখেছি। কি করে বুঝেছি? কারণ পোর্টফোলিও স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে যে পোর্টফোলিওটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপের আধিক্য, তাছাড়াও সেক্টরাল ফান্ডেরও আধিক্য দেখেছি। এবার এই স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ নেওয়া হয়েছে কারণ গত 1-2 বছরে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতেই বেশি রিটার্ন এসেছে, সেই কারণের জন্যই হয়তো এই ফান্ডগুলো নেওয়া হয়েছে। কিংবা সেক্টরাল বা থিমেটিক ফান্ডও নেওয়া হয়েছে, যে ফান্ডগুলো ওই সময়তেই ভালো রিটার্ন দিয়েছিল। তো এই স্মল ক্যাপ বলুন বা সেক্টরাল ফান্ড বলুন বা থিমেটিক ফান্ড বলুন, যে থিমের উপর বেস করে এই ফান্ডটা ক্রিয়েট করা হয়েছে, সেই থিমটা যখন প্লে করে গেছে, মানে যখন এই থিম থেকে ম্যাক্সিমাম রিটার্ন দিয়ে দিয়েছে, তখন যদি আপনি ওই থিমেতে এন্টার করেন তখন ইমিডিয়েটলি কিন্তু ওইখান থেকে আর ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই। কারণ এই থিমগুলো তো সাইক্লিক্যাল হয়, তো একটা সাইকেল যখন ম্যাচিওর হয়ে গেছে, আপনি একেবারে যখন এন্ট্রি করেছেন তখন ওটা পিকে আছে। এইবার কি এখান থেকে ফল হতে শুরু করবে, ফল হতে হতে এইটা আবার ডাউন হবে, তারপরে আবার নেক্সট পিক আসবে, কিন্তু সেটা তো আরো সময় নিয়ে নেবে। আমরা কেউই জানি না আবার কখন নেক্সট টাইমেতে এই থিমটা বা ওই সেক্টরটা আবার প্লে করবে। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অতদিন ওই ধৈর্য ধরে অপেক্ষাও করতে পারবো না। তখন আমরা দেখবো যে অন্য ক্যাটাগরির ফান্ড বা অন্য থিম ভালো করছে বা ডাইভার্সিফাইড ফান্ড ভালো করছে, কিন্তু আমার ফান্ড ভালো করছে না, তো আপনি হতাশ হবেন। তো এই কারণের জন্যই এইটা দেখেছি যে এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম পোর্টফোলিওতেই আছে। সুতরাং এই ভুলটা এড়াতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম, আমাদেরকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও রাখতে হবে, আর কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতেও নয়, বরং বিভিন্ন ক্যাটাগরির ফান্ডেতে ইনভেস্ট করতে হবে। দ্বিতীয় যে বড় ভুলটা আমি দেখেছি সেটা হচ্ছে যে অনেকের পোর্টফোলিওতেই অনেক ফান্ড আছে, আর সব থেকে বড় কথা, যত পপুলার ফান্ড আছে সেই ফান্ডগুলো নিয়ে পুরো পোর্টফোলিওটা ভর্তি। তারা হয়তো কোথাও এটা শুনেছেন যে এই ফান্ডটা ভালো বা এই ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে, আর সেই কারণের জন্যই সমস্যা যেটা হয়েছে যে একাধিক ফান্ড তো আছে কিন্তু তবুও কিন্তু প্রপারলি ডাইভার্সিফিকেশন হয়নি। কোনো একটা ক্যাটাগরির একাধিক ফান্ড আছে, বিভিন্ন এএমসির সেই একই ক্যাটাগরিতে বিভিন্ন ফান্ড আছে, আবার কোনো একটা ক্যাটাগরির একেবারেই মিসিং। অনেকের ক্ষেত্রেই দেখেছি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 2-3টে মিড ক্যাপ ফান্ড আছে, 2-3টে স্মল ক্যাপ আছে, সেক্টরাল ফান্ড একাধিক আছে, কিন্তু কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ড নেই, লার্জ ক্যাপ ফান্ড নেই তার ক্যাটাগরিতে। তো এইরকম ক্ষেত্রে কিন্তু সমস্যা এটাই যে আপনার কিন্তু প্রপার ডাইভার্সিফিকেশন হচ্ছে না। তো এইটা কিন্তু একটা বড় ভুল। তো আপনাকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে আপনার যে এক্সিস্টিং পোর্টফোলিও আছে সেই এক্সিস্টিং পোর্টফোলিওতে সমস্ত ক্যাটাগরির ফান্ড আছে তো। এইবার অনেকে হয়তো ভাবছেন যে আমি হাই রিস্ক টেকার, আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টার, আমি 15-17 বছরের জন্য ইনভেস্ট করব, তাহলে কেন আমি লার্জ ক্যাপ নেব, কেন আমি ফ্লেক্সি ক্যাপ নেব, আমি শুধু স্মল ক্যাপ নেব, এখানেই তো বেশি রিটার্ন পাওয়া যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে লম্বা টেনিয়রে স্মল ক্যাপ লার্জ ক্যাপের তুলনায় খুব একটা বেশি রিটার্ন কিন্তু দিতে পারেনি। এইবার সমস্যাটা কি, যে 2020 সালে কোভিডের সময়তে স্মল ক্যাপ অনেকটা কারেক্ট হয়ে গেছিল 70%, সেখানে লার্জ ক্যাপ কারেক্ট হয়েছিল 30-40%। এইবার যারা কোভিডের পরে ইনভেস্ট করেছে তারা তো -70 থেকে স্টার্ট করেছে, মানে -70 নেমে যাওয়ার পরে স্টার্ট করেছে, তারা একেবারে বটমে স্টার্ট করেছে। এইবার যে জিনিসটা 70% নেমে গেছে
সেটা যদি আগের অবস্থানেই ফিরে আসে তাহলেই তো তার বিরাট একটা রিটার্ন হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্যই স্মল আর মিড ক্যাপের রিটার্নটা অনেক বেশি লাগে। বিশেষ করে 2020 পরবর্তী রিটার্ন যদি দেখেন, আপনার কাছে স্মল ক্যাপকে খুব বিরাট মনে হতে পারে, কিন্তু লম্বা সময়েতে এত বেশি তফাৎ নেই। এইটা কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে। আর দ্বিতীয়, যে স্মল ক্যাপেতে আমি যে পরিমাণ এক্সট্রা বা এক্সেস রিস্ক নিচ্ছি ততটা কি রিটার্ন পাচ্ছি? দুগুণ এক্সট্রা রিস্ক নিলাম, রিটার্ন কি আমার দুগুণ হচ্ছে? লম্বা সময়ের ক্ষেত্রে দুগুণ রিটার্ন হচ্ছে না, 2-3% ম্যাক্সিমাম এক্সেস রিটার্ন আসে। তো সেই কারণের জন্য কিন্তু আমাদেরকে এই জিনিসটা মাথাতে রাখতে হবে যে আমার টোটাল পোর্টফোলিওটা কখনোই স্মল ক্যাপ দিয়ে হবে না। একটা জিনিস ভাবুন না, আপনি দেশের সব থেকে বড় বড় কোম্পানির শেয়ারগুলোকে বাদ দিয়ে ছোট ছোট কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার কথা ভাবছেন। ছোট কোম্পানিগুলোকে আমি খারাপ বলছি না, কিন্তু একটা দেশের সব থেকে বড় যে কোম্পানিগুলো, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি, প্রফিট তো তারাই সব থেকে বেশি কামাচ্ছে। সুতরাং তাদের উপরেতেই কিন্তু ভরসা বেশি রাখতে হবে। কোর পোর্টফোলিও সব সময় লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এরকম বড় কোম্পানির শেয়ারেতে হবে। স্যাটেলাইট হিসাবে স্মল ক্যাপ বা অন্যান্য সেক্টরাল থিমেটিক ফান্ড একটু এক্সট্রা আলফা জেনারেট করার জন্য হতে পারে। 3 নম্বর যে বড় ভুল, সেটা হচ্ছে নিজের রিস্ক প্রোফাইল না বুঝে ইনভেস্ট করা। এটাও আমি দেখেছি, যাদের পোর্টফোলিও এসেছে তাদের বয়স দেখেছি এবং তাদের ইনকাম দেখেছি, বা তাদের ইনকাম কিরকম হচ্ছে, ইনকামের প্যাটার্নটা কিরকম, সেটা কি কন্টিনিউয়াস নাকি মাঝে মাঝে হচ্ছে। এই সমস্ত জিনিস দেখে একটা জিনিস বুঝেছি যে অনেকেই কিন্তু নিজের রিস্ক প্রোফাইল না বুঝেই ইনভেস্ট করেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছিলাম স্মল ক্যাপের আধিক্য, সেক্টরাল বা থিমেটিক ফান্ডে ইনভেস্ট করেছেন। আমার যেটা মনে হয়েছে, তারা নিজেরা ইনভেস্ট করেছেন শুধুমাত্র রিটার্ন দেখে, প্রপার কোনো গাইডলাইন ছাড়াই। কিভাবে আমি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা তৈরি করব, কিভাবে সেটা আমার বিভিন্ন ধরনের প্যারামিটার্স গুলোর উপর বেস করে ঠিক হবে, সেইটা কিন্তু হয়নি। তো আপনার ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস চেক করতে হবে যে আপনার রিস্ক অনুযায়ী আপনার পোর্টফোলিওতে যে ফান্ডগুলো আছে সেগুলো ম্যাচ করছে তো, মানে আপনার রিস্ক টলারেন্স আর রিস্ক ক্যাপাসিটি আপনার পোর্টফোলিওতে যে ফান্ড আছে তার সাথে অ্যালাইন আছে তো, এইটা কিন্তু দেখতে হবে। এরপরের 4 নম্বর যে মিস্টেক, সেটা হচ্ছে কোনো ক্লিয়ার গোল নেই। কারণ মিউচুয়াল ফান্ড যেগুলো পোর্টফোলিওতে আছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু কোনো গোলের উপর বেস করে সেই ফান্ডগুলো নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রেই আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এই ফান্ডে কেন আপনি ইনভেস্ট করতে চান বা কেন এই ফান্ডগুলো নিয়েছেন, তো প্রপার কোনো রেসপন্স আসেনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রেসপন্স এসেছে ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তো যদি ওয়েলথ ক্রিয়েশনই লক্ষ্য হয়, তাহলে যে ফান্ডগুলো হওয়ার কথা ছিল, ওই ক্যাটাগরির যে ফান্ডগুলো তিনি তার পোর্টফোলিওতে রেখেছেন সেগুলো কিন্তু নেই, অন্য কিছু ফান্ড আছে। এইবার লক্ষ্যহীনভাবে শুধুমাত্র কয়েকটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে সেখানে ইনভেস্ট করলে সব থেকে বড় সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে যে আপনার কনভিকশনটা থাকে না। ধরুন আপনি একটা লক্ষ্য হিসেব করে যদি কোনো একটা ফান্ডেতে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কন্টিনিউ হতে থাকে, কারণ আপনি জানেন যে আপনি এই ফান্ডটাতে ইনভেস্ট করছেন এই লক্ষ্যের জন্য। তো যতদিন না সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে বা যতদিন পর্যন্ত ওই লক্ষ্যের কাছাকাছি না আসছেন, আপনি কিন্তু ইনভেস্ট করে যাবেন। কিন্তু যদি এরকম কোনো প্রপার লক্ষ্য না থাকে, র্যান্ডাম ওয়েতে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়, তাহলে কিন্তু বারবার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি প্যানিক করে বিক্রি করতে পারেন বা বারবার ফান্ড সুইচ করতে পারেন। ভালো রিটার্ন না এলে 1-2 বছরের মধ্যে হতাশ হয়ে যেতে পারেন। মনে হতে পারে এই মিউচুয়াল ফান্ড থেকে তো ভালো রিটার্ন আসছে না, মিউচুয়াল ফান্ডের প্রতি আপনার বিশ্বাসে চলে যেতে পারে। তো সেই কারণের জন্যই বিভিন্ন গোলের জন্য আলাদা আলাদা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড দরকার। এবার আপনার সেই ক্যাটাগরিগুলোকে আপনার গোলের সাথে অ্যালাইন করতে হবে, কিন্তু অনেক পোর্টফোলিওতে কিন্তু আমি সেই রকম কিছু ব্যাপার লক্ষ্য করিনি। এরপর 5 নম্বর যে ভুল, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট টেনিওর ক্লিয়ার নয়। প্রতিটা ইনভেস্টমেন্ট টেনিওরের জন্য কিন্তু আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড সাজেস্ট করা হয়। যেমন ধরুন 1 থেকে 3 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট পিরিয়ড হয়, সেক্ষেত্রে লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড, আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড বা আরবিট্রাজ ফান্ড রাখা হয়। 3 থেকে 5 বছরের জন্য হলে সেক্ষেত্রে শর্ট ডিউরেশন ফান্ড, মানি মার্কেট ফান্ড বা আর একটুখানি রিস্ক নিলে কর্পোরেট বন্ড ফান্ডে ইনভেস্ট করা হয়। ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড আছে। তারপরে ধরুন 7 বছর বা তার বেশি হলে তবে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, সেক্ষেত্রেও আপনার লার্জ ক্যাপ ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড
বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এই ধরনের ফান্ড। 10 বছরের বেশি হলে সেক্ষেত্রে স্মল ক্যাপ ফান্ড, থিমেটিক বা সেক্টরাল ফান্ড সাজেস্ট করা হয়। এগুলো একেবারেই কিন্তু কপি বুক নিয়ম, এগুলোকে ফলো করতে হবে। একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে আপনাকে আমি বলবো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন। এইগুলো কিন্তু ফলো করা খুব জরুরি। এগুলো ফলো না করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রিটার্ন আসবে না। এরপর শেষ পয়েন্ট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এটাও খুব একটা বড় ভুল, সেটা হচ্ছে প্রপার অ্যাসেট অ্যালোকেশন নেই। এইটার উপর কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এখানে অ্যাসেট অ্যালোকেশন বলতে ইকুইটি ক্যাটাগরির মধ্যে অ্যাসেট অ্যালোকেশনকেও যেমন বোঝাচ্ছি, ঠিক তেমনি ভাবে ইকুইটি ছাড়া নন ইকুইটি ইনভেস্টমেন্ট, ডেট ইনভেস্টমেন্ট, কমোডিটি ইনভেস্টমেন্ট, এগুলোকেও কিন্তু বোঝাচ্ছি। আমাদের কিন্তু শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা দেখলেই হবে না, টোটাল ওভারঅল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটার দিকেও কিন্তু নজর দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ইকুইটির উপর বেস করে ইনভেস্ট করলে সমস্যা এটাই হবে যে যখন ইকুইটি মার্কেট ডাউন থাকবে সেই সময় যদি টাকার দরকার হয় তখন শর্ট বা মিডিয়াম টার্মে আপনাকে ইকুইটি বিক্রি করতে হতে পারে এবং আপনাকে লসে বিক্রি করতে হতে পারে। যদি আপনি শুধুমাত্র ডেট বা কমোডিটিতে ইনভেস্ট করেন, ইকুইটিতে যদি ইনভেস্ট নাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভারতের এই যে গ্রোথ, এই গ্রোথটাকে মিস করে যাবেন, যেটা কিনা ইকুইটি মার্কেটেতে রিফ্লেক্ট করে। ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন কিন্তু ইকুইটি মার্কেটেই পাওয়া যায়, তবে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে হয় ধৈর্য ধরে। তো এই কারণের জন্য যদি অ্যাসেট অ্যালোকেশনটা প্রপার না হয় তাহলে কিন্তু আপনার রিস্কটা বেড়ে যাবে। প্রপার অ্যাসেট অ্যালোকেশন সেটা এজ ওয়াইজ, রিস্ক ক্যাপাসিটি ওয়াইজ কিন্তু সাজেস্ট করা হয়। এইবার প্রশ্ন হলো যে আপনার পোর্টফোলিও কি প্রপারলি ব্যালেন্সড? আপনার পোর্টফোলিওতে কি সঠিক ফান্ডগুলো আছে, যে ফান্ডগুলো আপনার মার্কেট যখন ভালো হবে তখন ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখবে এবং আপনার যে গোলগুলো আছে সেই গোলগুলোকে পূর্ণ করতে পারবে? দেখুন, শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই হবে না, তার সাথে সাথে প্রপার ওয়েতে গোল অনুযায়ী, রিস্ক অনুযায়ী এবং টেনিওর অনুযায়ী সঠিক ফান্ডের একটা বাস্কেট করতে হবে, যেটা কিন্তু একজন সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আপনাকে করতে সাহায্য করতে পারে। তো যদি আপনি আপনার পোর্টফোলিও রিভিউ করতে চান বা যদি আপনি মিউচুয়াল ফান্ডে নতুন ইনভেস্ট করতে চান, তাহলে আপনি পোর্টফোলিও ক্রিয়েশন সম্বন্ধে জানতে চান, তাহলে আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরেতে যোগাযোগ করতে পারেন।